ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেটা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। দেখতে দেখতেই আমাদের ভারতবর্ষ স্বাধীনতার ৭৯তম বর্ষে পদার্পণ করল। প্রতিটা বছরের ১৫ই আগস্ট মনে করিয়ে দেয় ভারতবর্ষের স্বাধীনতা লাভের পেছনের কর্মযজ্ঞটা কতটা কঠিন, কতটা নিষ্ঠুর অত্যাচার সহ্য করার ফলস্বরূপ আজকের এই স্বাধীনতা। প্রতিটা শহীদের রক্তবিন্দু মিশে আছে ভারতবর্ষের মাটির সঙ্গে। সেই শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করতেই গোটা আগস্ট মাস জুড়ে আমরা আপনাদের এমন কিছু গল্প শোনাবো, যে গল্পগুলো হয়তো অনেকের জানা, আবার কারো অজানা। সেই গল্পগুলোই আরো একবার মনে করিয়ে দেবে আমরা ভারতবাসী হিসেবে কতটা গর্বিত, কতটা অহংকার করতে পারি আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে। নমস্কার, আমি মলয় কুমার সেন। লেখিকা মন্দিরা মুখার্জির স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা নিয়ে লেখা আমার দেশের মাটি গল্পের মাধ্যমে আমাদের আপামর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী নারীদের প্রতি সশ্রদ্ধ প্রণাম। পরাধীন মাতৃভূমিকে ব্রিটিশ দাসত্ব থেকে মুক্ত করার জন্য গোটা ভারতবর্ষের কত মা তার সন্তানকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। কতজন সোনার সংসার সুখের নীড় নিজের হাতে ভেঙে ফেলেছেন। জঠর জ্বালা সহ্য তো দূরের কথা, সন্তানের মুখ না দেখে দিনের পর দিন জেলে কাটিয়েছেন মাতৃভূমিকে মুক্ত করতে। অন্যের পরানো শিকলে নিজের দেশকে বন্দিনী হিসেবে না দেখতে। ইতিহাসের পাতা আমাদের অন্তর জুড়ে সাজিয়ে রেখে দিয়েছে কত ঘটনা, কত মানুষের জীবন কাহিনী। আমরা জানি না সে কে ছিল, কবে ছিল, কোথায় ছিল, কিন্তু সভ্যতা বিকাশের ক্ষেত্রে এই মানুষের দান কোনো সাম্রাজ্যের চেয়ে কিছু মাত্র কম নয়। আসলে সমুদ্রের পাড়ে সুন্দর দেখতে শঙ্খ চোখে পড়লেও পাশে পড়ে থাকা ভাঙা ঝিনুকটার দিকে আমরা যে কখনো ফিরে তাকাই না। ভেবে দেখেছেন একটা শঙ্খ সৃষ্টির পেছনে এই ঝিনুকগুলোর অক্লান্ত পরিশ্রম কতটা অপরিহার্য? এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই। আমরা তো তাদের দেখতে পাই যারা আমাদের কাছাকাছি, পাশাপাশি বা দৃষ্টির সীমার মধ্যে। মুক্তির নেপথ্যে যারা ছিলেন তারা তো অনামী, অলেখ্য। স্বাধীনতার ৭৮ বছর পূর্তির উৎসব উদযাপনে আপামর ভারতবাসীর কাছে ও আমাদের শ্রদ্ধেয় সমগ্র স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা ছোট্ট প্রচেষ্টায় ম্যাডলি FM অরিজিনালস। উত্তর কলকাতার জগৎ বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দালানে বসে ৬ বছরের দুটো বাচ্চা মেয়ে নিজেদের কল্পনা জগৎকে ঘিরে রেখেছে ব্রিটিশ শাসকদের অদৃশ্য জালে। খেলার ছলে একে অন্যের হাত ধরে প্রতিজ্ঞা করে, আমার দেশ, আমার জন্মভূমি রক্ষা করতে হবে। এটা আমার দেশের মাটি, আমি রক্ত দিয়ে রক্ষা করব। সঙ্গে সঙ্গে উল্টো দিকের বাচ্চা মেয়েটি হাত ছেড়ে দিয়ে ভয় দেখিয়ে ফিস ফিস করে বলে, সরলা, পাপ করলে তাকে একেবারে একা বেঁচে থাকতে হবে। এটা আর বলবি না, এই হবে শাস্তি। কথা শেষ করে দৌড়ে সদর দরজা খুলেই ছুটে পালায় সরলা। পিছু নিয়ে ভিতর বাড়ির উঠোন পেরোতেই দেখে আশপাশটা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। বাড়ির এক একজন সদস্যের নাম নিয়ে ডাকতে ডাকতে সে অনুভব করতে থাকলো এই ঘর ও ঘরের দরজা
এক এক করে খুলে যাচ্ছে, কিন্তু সত্যি সত্যি কেউ কোথাও নেই। যেন গোটা বাড়ি মানুষ শূন্য হয়ে গেছে কয়েক মুহূর্তের মধ্যে। সরলার সইয়ের কথা কানে বাজে। সরলা এক ছুটে ছাদে চলে যায়। আশেপাশে কেউ কোথাও নেই। সন্ধ্যা হব হব। দিগন্ত রেখার দিকে তাকিয়ে অনুভব করতে লাগলো যেন সত্যি সারা ব্রহ্মাণ্ডে কোথাও কেউ নেই। আকাশে পাখি নেই, বাড়িতে লোক নেই, মামা মাসি দাদা দিদিরা নেই, দাস দাসীরা নেই, অন্ধকার করেও কেউ লুকিয়ে নেই, ইঁদুর পিঁপড়েও নেই। ব্রহ্মাণ্ড একেবারে শূন্য, শুধু একা সে। কিন্তু কই, একা লাগছে না তো, নিঃসঙ্গ বোধ হচ্ছে না তো। আকাশ তার পূর্ণিমার আলো দিয়ে গোটা ছাদটাকে আলোকিত করে দিয়েছে। স্বয়ং ঈশ্বর যেন কোথাও আছেন। আকাশে সিঁড়ি লাগালেই তাকে ছুঁতে পারা যাবে। সরলা তার সরলতার হাত বাড়িয়ে আকাশকে ছোঁয়ার স্পর্শ অনুভব করতেই ঝমঝমিয়ে সন্ধ্যের বৃষ্টি তার সমস্ত ভালোবাসা উজাড় করে বুঝিয়ে দিল সত্যি ঈশ্বর আছে। সরলা তার নিজের সমস্ত সত্তা দিয়ে ঈশ্বর লাভ করে। গোটা ব্রহ্মাণ্ড সাক্ষী ছিল সেদিন, কারণ পূর্ণিমার চাঁদ আর ভাষা মেঘের বৃষ্টি ঈশ্বরের ইচ্ছা ছাড়া বর্ষায় না। মনের মধ্যে তেজ, রাগ আর মনন শক্তিকে জাগ্রত করেই ঠাকুর বাড়িতে সকলের মধ্যে বড় হচ্ছে ছোট্ট সরলা। দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটা 13 বছরের হয়ে গেল। কিন্তু সুযোগ পেলেই আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির চোখে চোখ রেখে ভেজা স্বভাবটা তার রয়েই গেছে। সাধারণত শিশু সুলভ মন বৃষ্টিতে ভিজলে নেচে ওঠে, কিন্তু সরলা ভেজা পোশাক পরেই বৃষ্টির জলের সঙ্গে লড়াই করে অদম্য গতিতে, কুস্তি লড়ে, যেন অদৃশ্য কোনো মানুষের থেকে নিজেকে বাঁচানোর পণ করেছে সে। বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্যে ভেজা আঁচল কোমরে গুঁজে নেয়, এলো চুল গুছিয়ে রাখে বড়দের মতো, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তখনও উল্টো দিকের মানুষটার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টায় মগ্ন। আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই মনের ভেতরের আগুনটা সরলা দেবীকে আরো দৃঢ় মনস্ক করে তোলে। ঠাকুরবাড়ির আর 5টা মেয়েদের থেকে তাই হয়তো সে ছোট থেকেই নিজেকে আলাদা করে রাখতে পেরেছিল। নিজের মনে ছাদের এক কোণে বসে বই পড়ছিল সরলা। হঠাৎই ঘোর কাটে নিচ থেকে আসা লোকজনের আওয়াজে। গিয়ে দেখে বেশ কিছু লোকজন জমায়েত হয়েছে তারই পূর্ব নির্দেশ মতো। সালটা 1903। কলকাতায় বাংলার যুব সমাজকে নিয়ে মারাঠাদের শিবাজি উৎসবের অনুকরণে প্রতাপাদিত্য উৎসব অনুষ্ঠানের আয়োজন প্রস্তুতি আজ থেকে নিতে হবে। শরীর চর্চায় উৎসাহ দিতে এবং যুবকদের শারীরিক ও মানসিক শক্তিকে জাগ্রত করতে শৌর্যে বীর্যে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাবার জন্য ব্যায়াম চর্চার এবং কুস্তিগির পালোয়ানদের সঙ্গে সকলের পরিচয় ঘটিয়ে দেন তিনি। নিজেদের ভারতী ম্যাগাজিনে লেখার সঙ্গে সঙ্গে সকলকে বললেন, বিলিতি ঘুষি বনাম দেশি কিল কিভাবে মারতে হয়। সরলার আঘাতে বেশ কয়েকজন সত্যি সত্যি ব্যথা পেল। এতে পালোয়ানরা বেশ আশ্চর্য হয়ে যায়। সরলা জোর গলায় যুব সমাজকে বোঝাতে লাগলো, নিজের স্ত্রী বোন কন্যা বা নিজের অপমান নিয়ে আদালতে নালিশ করার আগে নিজের হাতে অপমানের প্রতিকার করো। ওরা লাঠি চালালে তুমি ছড়ি ঘোরাও, হাত পা আছে তো কাজে লাগাও। বাড়ির একদিকে দেশীয় মারের প্রশিক্ষণ আর অন্যদিকে
সকলকে বসিয়ে ভেতরের লুকানো আগুনকে জাগিয়ে তোলার আয়োজন প্রস্তুতি চলছে। দলে দলে ছাত্র, যুবক, বয়স্করা দেখা করতে আসলো সরলা দেবীর সঙ্গে। প্রায় 60 একজন বলে উঠল, স্বাধীন হওয়া পর্যন্ত বাঁচব কিনা জানি না, তবে সেদিন পতাকাটা জোরে জোরে নাড়াবি, যেন দেশমাতৃকার মুক্তির বাতাস আমাদের গা পর্যন্ত লাগে। মা সরলা, তুমি এটা শেখাও ওদের। নিজের সমস্ত শক্তি দিয়ে লোকটা হাত নেড়ে চাপা রাগ, অসহায়ত্ব প্রকাশ করছে দেখে সরলা ভিড়ের মধ্যে থেকে উঠে ওর হাত ধরে প্রতিজ্ঞা করল, হ্যাঁ উড়বে, স্বাধীনতা দিবসের দিন এভাবেই পতাকা উড়বে। কাঁপা কাঁপা হাতে প্রণাম করলেন দুজনে দুজনকে। সেদিন সরলা ভিড়ের মধ্যে থেকে বেছে বেছে একটা অন্তরঙ্গ দল গঠন করতে লাগলো। ভারতবর্ষের একটা গোটা মানচিত্র সবার সামনে খুলে রেখে প্রমাণ করলো আমাদের মাতৃভূমি কত কিছু সাজিয়ে রেখেছে নিজের সন্তানদের জন্যে। সভা শেষে হাতে একটা লাল সুতো বেঁধে আত্মনিবেদনের সাক্ষী করে রাখলো সকলকে, যা মাতৃভূমির জন্য বিপদ বরণের স্বীকৃতি। নাম দিল শপথ সাক্ষী রাখি। সেদিন সন্ধ্যা আগত প্রায়। অরবিন্দ ঘোষের চিঠি নিয়ে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পরে যিনি নিরালম্ব স্বামী হয়েছিলেন, এলেন বিপ্লবী গুপ্ত সমিতি স্থাপনের উদ্দেশ্যে। সরলার অনুগত হয়ে নীরবে যত্নে সাহায্য করতে লাগলো যতীন। বারিন ঘোষের নেতৃত্বে ভারত উদ্ধার দল স্থাপন হলো। যতীন হলো তার প্রধান কর্মকর্তা। এখানেই সকলের সঙ্গে খাওয়া দাওয়া, থাকা, নতুনদের শরীর চর্চা, কসরত ও ড্রিল করা, ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। একদিন স্নান সেরে সূর্য প্রণাম করে সরলার কাছে আবদার পাড়ে আজ একবার বাগবাজারে সারদা মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য মন আকুল হয়েছে। মা সারদার নাম শুনে সরলা আর না বলতে পারল না। সেও সঙ্গ নিল। অরবিন্দ ঘোষ, যতীন আর সরলা সারদা মায়ের দীক্ষিত সন্তান। ওরা গিয়ে পৌঁছতেই এক সন্ন্যাসী এসে জানায়, স্বদেশী মামলার জেরে যথু বিহার গ্রামের দেবেন কুমারের স্ত্রী ও বোনকে পুলিশ হাঁটিয়ে নিয়ে গিয়ে থানায় বন্দি করেছে। তাদের মধ্যে একজন আসন্ন প্রসবা। কথা শোনা মাত্র সারদা মা রেগে গিয়ে বলে উঠলেন, একই কোম্পানির আদেশ নাকি পুলিশ সাহেবের কেরামতি? এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে পুলিশকে দুচর মেরে মেয়ে দুটোকে বের করে নিয়ে আসতে পারবে? আজকে থেকে মেয়েদের শিক্ষার দায়িত্ব সরলাকে নিতে বলো, একটু বেশি নজর দাও। মা সারদা ছাত্র ছাত্রীদের পাশাপাশি বসিয়ে শিক্ষা দিতে বলেন সরলা দেবী ও যতীনকে। সরলা আর যতীনের সঙ্গে সেখানেই পরিচয় হয় বিধবা ননীবালা দেবীর। মন চঞ্চল হয়ে উঠলেই গঙ্গার ওপার থেকে চলে আসে মায়ের কাছে। ননীবালা নিজে রাজি হন ছাত্রী হতে, কিন্তু সরলা আজ সারদা মায়ের কাছ থেকে ফেরার সময় মনে যথেষ্ট বিষণ্ণতা নিয়ে ঘরে ফেরে। নিজেকে দায়ী করতে থাকে। মেয়েরা লেখাপড়া শিখতে পারবে না, বাড়িতে পর্দার আড়ালে শুধু ঘরকন্যার কাজ করেই কাটাবে। নিজে শিক্ষিত হয়েও সে সমাজের অন্ধকার কাটাতে পারছে না। এই মানসিক কষ্ট আর যন্ত্রণা তাকে কুরে কুরে খেতে লাগলো। অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রাখলো টানা 2 দিন। হঠাৎ খবর এলো গুপ্ত সমিতির ডাকাতি চালানোর হুকুম বেরিয়েছে, যা সরলা দেবীর সব থেকে অপছন্দের বিষয়। কিছুতেই মেনে নিতে পারে না সরলা। মতভেদ শুরু হয়। এখন উপায়? মণিলাল গাঙ্গুলি তার সাহিত্য সমিতির বাৎসরিক উৎসবে সরলা দেবীকে সভানেত্রী হতে আমন্ত্রণ জানাতে এসেছেন বাড়িতে।
সুযোগ বুঝে সরলা পয়লা বৈশাখের দিন অনুষ্ঠান ফেলতে বললেন। প্রতাপাদিত্য উৎসব অনুষ্ঠিত হবে সেখানেই, যেখানে প্রবন্ধ পাঠ হবে প্রতাপাদিত্যের জীবনী নিয়ে, আর প্রদর্শিত হবে কুস্তি, বক্সিং, তরোয়াল ও লাঠি খেলা। অনুষ্ঠানে জাপানিদের কথাবার্তায় অশিক্ষিত অসভ্য ভারতবর্ষের আলোচনা শুনে সরলা রেগে গিয়ে দেশীয় ম্যাগাজিন ভারতীর মলাট দিলেন দেশি হলদে রঙের তুলট কাগজে। লক্ষ্মীর ভাণ্ডার খুলে স্বদেশি দ্রব্য ব্যবহারের প্রচার করলেন। শুধুমাত্র মেয়েদের জন্য একটি স্বদেশি বস্ত্র ও জিনিসের দোকান খোলা হলো। বউবাজারে স্বদেশি স্টোর্স নামে আরেকটি স্বদেশি জিনিসের দোকান খোলা হলো যোগেশ বাবুর পরিচালনায়। কিন্তু কিছুতেই মনে স্বস্তি আসছে না। কতদিন হয়ে গেল কলমে নতুন কালি ভরা হয়নি, লেখা হয়নি নিত্য লেখা। মন খারাপ কাটাতে ছোটবেলার মতো ছাদে উঠে হাত বাড়িয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা করলেন। সত্যি সত্যি আবার যদি কোনো ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারেন, সেই লোভে আকাশের দিকে তাকিয়ে অবচেতন মনে বলে উঠলেন, ভারত স্ত্রী মহামণ্ডল। পাঞ্জাবি পণ্ডিত রামভজ দত্ত চৌধুরীর সঙ্গে বিয়ে হবার পর স্ত্রী শিক্ষা ব্যবস্থা প্রসারিত হয় কলকাতা, মেদিনীপুর, লাহোর, অমৃতসর, দিল্লি, করাচি, হায়দ্রাবাদ, কানপুর, বাঁকিপুর, হাজারিবাগ এবং আরো বহু স্থানে। কিন্তু মেয়েরা নিজেদের শিক্ষিত করতে আর স্বনির্ভর হতে সব ভুলে সভায় যোগ দিতে আসে না। তাহলে মেয়েরা সাহসী হবে কোন উপায়ে? আকুল হয়ে ওঠেন সরলা দেবী। খবর পেয়ে ভগিনী নিবেদিতা তাঁর সঙ্গে দেখা করতে এসে বলেন, প্রত্যেক মা তার সন্তানের জন্য যা যা করতে পারে তুমি তার সবটাই করেছ, এবার ধৈর্য ধরো। সরলা দেবী মা শারদার কাছে এসে বলেন, এবার এলে ওদের তুমি ত্যাগ করো মা। শান্ত স্নিগ্ধ স্বরে সরলার মাথায় হাত রেখে মা শারদা বলেন, মা হয়ে সন্তানকে উচ্ছন্নে যেতে বলি কি করে? ইংরেজ কি আমার সন্তান নয়? আমি বলি সকলের কল্যাণ হোক। মেয়েরা এবার ফিরবে, দেখিস। শক্তি বিনা জগৎ উদ্ধার হবে না রে। সত্যিই তো, যতবার অশুভ শক্তি এই পৃথিবীতে বিরাজ করেছে, ততবার শুভ শক্তির জন্য নারী শক্তিকে জাগ্রত করেছেন সৃষ্টিকর্তা। মা শারদা তো স্বয়ং দেবী, তার কথা কি কখনো বিফলে যেতে পারে? কিন্তু একটা কথা বারবার নাড়া দিচ্ছে আমার মনকে। সরলা দেবী যত পরিশ্রম করে মেয়েদের ঘরের বাইরে বের করেছিলেন তাদের শিক্ষিত আর স্বনির্ভর করতে, ততটা কি আমাদের ঘরের মেয়েরা সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে পেরেছে? স্বাধীনতার এত বছর পরেও কি আমাদের ঘরের মা বোনেরা ভারত মাতার বন্দনায় মাতৃভূমিকে রক্ষার কাজে নিজেদের সমর্পণ করতে পেরেছে? গল্পের বাকি অংশ নিয়ে আবার ফিরে আসবো আগামী সপ্তাহে ম্যাডলি এফএমে। ততক্ষণের জন্য আমরা সকলে না হয় কিছুটা সময়ের জন্য হলেও ভাবার চেষ্টা করি, ভারত মাতা আমার, আপনার, আমাদের সবার জন্য নিজের সমস্তটা সমর্পণ করে দিয়েছেন। তাকে রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, তাই না? উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজই জগত জনপূজ্যা। দুঃখ দৈন্য সব নাশী, কর দূরিত ভারত লজ্জা।